তুমি আমাকে একটুও ভালোবাসো না। কে বলেছে আমি তোমাকে ভালোবাসি না? আমি আমার কিউট বউতালে এতগুলা ভালোবাসি। কই, তুমি তো শুধু মুখেই বলো। আচ্ছা ঠিক আছে, এখন আমি আমার বউটাকে এতগুলা ভালোবাসা দিব বলেই ওর কাছে যেতে থাকলাম। দেখো, আমার কাছে আসবে না কিন্তু। না না, আমি তো আমার বউটাকে এখন ভালোবাসা দিবই। এই ভালো হচ্ছে না কিন্তু। কে শুনে কার কথা? আমি ওর কাছে যেতেই সেই লেভেলের ডাক্কা, ওরে মারে বাবারে গেল রে, আমার কোমরটা বুঝি গেল রে। এমন সময় আম্মু এসে, কিরে, এই সাত সকালে ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? আম্মু তোমার বৌমা আমারে ধাক্কা দিয়ে ফেলে দিছে। হ্যাঁ হ্যাঁ। আরে কান্না থামা। আর বৌমা মানে? এই, তুই বিয়ে করলি কবে? আর তুই ফ্লোরে কেন? যাস শালা, আমি তো বিয়েই করিনি, তাহলে কি স্বপ্ন দেখলাম? প্রতিদিনই একই কাণ্ড করিস। আর কত ভাল লাগে এসব। তো তোমার এই পিচ্চি ছেলেটাকে বিয়ে করিয়ে দাও। এই নিজের বিয়ের কথা নিজে বলিস, তোর কি একটু লজ্জা শরমও নেই? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা করতে আয়। আসতেছি। যাক, পরিচয় পর্বটা আগে সেরে নিই। যদিও এখানে আমাকে অনেকেই চিনেন, তারপর নতুন পাঠকদের জন্য পরিচয়টা আবার দিচ্ছি। আমি শ্রাবণ আহমেদ সায়েদ, ডাকরাম সাদ, ইন্টার প্রথম বর্ষের ছাত্র। যাক, আপনাদের সাথে কথা বলতে বলতে ফ্রেশ হয়ে গেলাম, খাবার টেবিলে বসে নাস্তা করছি। এমন সময় আব্বু বলে উঠল, নাস্তা করে কাপড় চাপড় গুছিয়ে রেডি হয়ে নাও। বিয়ে করিয়ে শ্বশুরবাড়ি আসবে নাকি? আব্বু আম্মুকে উদ্দেশ্য করে বলল। এই তুমি কি পোলারে জন্ম দিছো, সারাক্ষণ শুধু বিয়ে বিয়ে করে? আমি মুখটা বেজার করে নিচের দিকে তাকিয়ে খেতে লাগলাম। শুক্রবার তোর রিয়া আপুর বিয়ে, তাই তোর খালার বাসায় যাব। সাবারই বিয়ে হয়ে যাচ্ছে শুধু আমার। সাথে সাথেই দেখি আমার জল্লাদ আব্বুটা এক বস্তা রাগ মাথায় লইয়া আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি আর কিছু না বলে ঠাস ঠুস দুইটা কাশি মাইরা আবারও খাওয়া শুরু করলাম। খাওয়া দাওয়া শেষ করে রেডি হতে হতে প্রায় 11টা বেজে গেল। আমি রেডি, তাড়াতাড়ি বের হও। কি ব্যাপার, আজকে তোর মনে এত খুশি কেন? এমনিতে তো হাজারবার বললেও তোর খালার বাড়ি যেতে চাস না। আম্মু আমি শিওর এইবার এই বিয়ে বাড়িতে আমার রূপবতী গুণবতী পরিল্লাহান কুচু কুচু বউটা আসবেই আসবে। তোর কোন বেড়াই তার মাইয়া দিবে? আরে দিবে কি, ভাগাই নিয়া যামু। তুই আর মানুষ হবি না। গাইতে বসে কানে ইয়ারফোন গুজে গান শুনতেছি। পিড়িতের আগে মিঠা পরে লাগে ঝাল, আমারে দেখলে সেমড়ি মারে দুইটা ফাল। এমন সময় আম্মু গুতা মারলো। কি ব্যাপার, গুতা মারলা কেন? কখন থেকে ডাকতেছি, কোনো খবর নাই? ও, কানে ইয়ারফোন ছিল তো। বলো কি বলবা। দেখ, তোর খালার বাসায় গিয়ে উল্টাপাল্টা কিছু করবি না। ওকে। আচ্ছা আম্মু, ছোট খালা কবে যাবে রিয়া আপুদের বাসায়? আজকে। এই রে, শুনছি ছোট খালার নাকি সেই লেভেলে সুন্দরী একটা মাইয়া আছে। দেখি ওইটার লগে লাইন টাইন লাগাইতে পারি কিনা। এই যে আপনারা আবার আমার আম্মুরে বইলা দিয়েন না। উফ, প্রায় 3.5 ঘন্টা পর আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম। আরে আপু, তুই কেমন আছিস? ভালো, তুই? ভালো। আরে এটা স্বাদ নাকি? বাবা, ও তো অনেক বড় হয়ে গেছে। খালাম্মা, আমি তো এই কথাটা প্রতিদিন আব্বু আম্মুকে বোঝাই, কিন্তু এই ব্যাককেলগুলো কিছুতেই আমার কথা বুঝতে চায় না। কতবার বলছি আমাকে পুরোটার বলতে পারলাম না। আম্মু আমারে গুতা মাইরা কইল। ওই চুপ থাক। খালা একটা মুচকি হাসি দিয়ে বলল, তোর ছেলে তো দেখি আগের থেকে আরো বেশি ফাজিল হয়ে গেছে। আর বলিস না, সারাক্ষণ শুধু প্যারা দে। তারপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে আমাকে যেই রুমটা দেওয়া হয়েছে সেই রুমে বসে গান শুনতেছি। এমন সময় আম্মু আমার রুমে আসলো। ওরে আল্লাহরে, সাথে একটা পরিল্লাহান মাইয়া। আম্মা, বউ পাইয়া গেছি। ওই হারামজাদা চুপ থাক, ওটা তোর রিয়া আপু। কথাটা শোনার পরপরই বাংলা সিনেমার নায়কদের মতো আমার মনের ভিতর দুঃখের ঢেউ বইতে লাগলো। কিরে, ফাইজলামি এখনো ছাড়স নাই? আমাকে বিয়ে করে নাও, দেখবা সব ফাইজলামি উধাও। খালা, তোমার ছেলের সাথে কিছুক্ষণ কথা বললে আমার পাবনা ভর্তি করতে হবে। আমি যাচ্ছি। এই তোরে কতবার বলছি এখানে উল্টাপাল্টা কিছু না করতে। কথাটা বলেই আম্মু হন হন করে চলে গেল। এই রে, দেখি তো ছোট খালার মাইয়াটা কই আছে। ও মা, মধ্যঘরে গিয়ে দেখি সবাই একসাথে বসে গল্প করছে। আমি ওইখানে যেতেই রিয়ার আম্মু বলল, দেখো তো এই ছেলেটাকে সবাই চিনো কিনা। ও, আপনি সাদ ভাইয়া, কেমন আছেন? ভালো, কিন্তু আপনি কে গো সুন্দরী?
আমি তিথি, আপনার ছোট খালার মেয়ে। আরে আপনারা কি ভাবছেন আমি আমার খালাতো বোনদের কেন চিনি না? আরে কিভাবে চিনবো? আমি তো 5 বছর যাবৎ কোনো আত্মীয় স্বজনদের বাসায় যাই না। আর আর সেই জন্য রাগ করে তারাও আমাদের বাসায় আসে না। ও তুমি তিথি? তা ছোটবেলায় তো অনেক কিউট ছিলা, এখন এমন ঢ্যাঁড়সের মতো কেমনে হইলা? ভাই মায়া কিন্তু দেখতে হেব্বি সুন্দরী, আমি খালি একটু ক্যারাবেড়া লাগাইয়া দিলাম। আন্টি দেখেন তো, সাদ ভাইয়া বলে আমি নাকি দেখতে ঢ্যাঁড়সের মতো। কে বলেছে আমার আম্মুটা দেখতে ঢ্যাঁড়সের মতো? আমার মেয়ে তো দেখতে একেবারে স্বর্গের পরীর মতো। না রে তিথি, তোরে আম্মু পাম মারতেছে। কথাটা বলার সাথে সাথেই আমার আম্মুটা ঠ্যাঙ্গা লইয়া বিদ্যুৎ গতিতে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমিও একেবারে উসাইন বোল্টের গতিতে দিলাম খেইচ চাদর, একেবারে চান্দে থুক্কু সাদে সাদে বৈশা গলা ফাটাইয়া বেসুরা গলায় গান গাইতেছি। এইবার বুঝো ঠেলা, আমারে দৌড়ানি দাও। কিছুক্ষণের মধ্যেই বাড়ির সকল সদস্য ছাদে আইসা হাজির। খালা আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, বাবা, গানটা একটু বন্ধ করো। কি বলছেন এসব? দেখছেন না আমি প্র্যাকটিস করছি। আব্বু, আল্লাহর দোহায় লাগে তুই এসব বন্ধ কর। তোর জন্য পাশের বাসার ভাবিরা এসে ইচ্ছা মতো গালিগালাজ করতেছে। আচ্ছা ঠিক আছে, বন্ধ করলাম। আয় বাবা, তুই আমার সাথে আয়। না তোমরা যাও, আমি ছাদে একটু হাওয়া বাতাস খাবো। তারপর ছাদে বসে মনের সুখে গান শুনতেছি। কিছুক্ষণ পর রিয়া আপু আর তিথি আসলো। এই পুচকু, এদিকে আয়। ওই কারে পুচকো বলল? বিয়ে করলে যে কোনো দিন পুচকোর বাবা হয়ে যাব। আচ্ছা ভাই, বাদ দে এসব। আমার একটা কাজ করে দিতে পারবি? না না, আমি কারো কাজ টাজ করে দিতে পারবো না। এই শোন না, 5,000 পাবি। আচ্ছা কাজটা কি সেটা বলো। আমাকে যে করেই হোক আজকের মধ্যেই বিলাই চিমটি জোগাড় করে দিবি। আজব, আমি এখানে বিলাই চিমটি কই পাবো? বাজারেই পাবি। প্লিজ, এই কথা যেন আর কেউ জানতে না পারে। ওকে। বিকেলের দিকে আম্মুকে বললাম, আম্মু আমি একটু বাজারে যাচ্ছি। বাজারে যাচ্ছিস মানে? এই, তোর ভিতর কি আল্লাহ এতটুকু শান্তিও দেয় না? আম্মু বাসায় থাকতে বোরিং লাগছে। ভাইয়া, আমিও আপনার সাথে যাব। আমি কোনো মাইয়া টাইয়ার সাথে নিতে পারবো না। কেন? আমি আপনার সাথে গেলে কি এমন সমস্যা? সমস্যা আছে, আমি কোনো ঝামেলা টামেলার সাথে করে নিয়ে যেতে চাই না। আচ্ছা, ও গেলে সমস্যাটা কি তোর? ওকে সাথে নিয়ে যা। উফ, শেষমেশ তিথিকে সাথে নিয়ে বাজারের দিকে রওনা হলাম। রাস্তায় হাঁটতেছি, এমন সময় তিথি বলল, আচ্ছা ভাইয়া, তোমার গফের নাম কি? আমার কোনো গফ নাই। সেটাই তো, কোনো মেয়ে জেনে শুনে আগুনে ঝাঁপ দেবে? কি বললি? বলছি যে তোমার মতো এত হ্যান্ডসাম ভদ্র লাজুক ছেলের গফ নাই, ভাবতেই কষ্ট হচ্ছে। দেখছেন নি কারবার, এই মাইয়া আমারে পাম মারে, কেমনটা লাগে? আমি সাকিব খানের স্টাইল লইয়া ওরে জিজ্ঞেস করলাম। অবশ্য কলেজে 2-1 যে আমার সাথে লাইন মারার জন্য আমার পিছে পিছে ঘুরে না, এমন কিন্তু না। আচ্ছা তোর কি কোনো বফ আছে? আসলে ওর সাথে কথা বলার জন্যই আপনার সাথে বাহিরে আসছি। ওরে আল্লাহ রে, শেষমেশ প্রপোজ করার আগেই বাপ্পা রাজের মতো ছ্যাঁকা খাইয়া বেকা হইয়া গেলাম। চাউক গার কান্দুম না, আমি কাঁদলে আমার হবু বউটার কি হইব? কি ব্যাপার ভাইয়া, আপনার মুখটা এমন কালো হয়ে গেল কেন? না না, আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে তোর মতো এমন ঢ্যাঁড়স মার্কা মাইয়ারও বফ আছে। আচ্ছা তুই কথা বল, আমি বাজারের ভিতর থেকে আসতেছি। আমি একা একা থাকবো নাকি? তো আমি তোকে পাহারা দিব নাকি যত সব আজাইরা? প্লিজ ভাইয়া, প্লিজ। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি শেষ করবি। হুম। শালার তিথি তার বফের সাথে কথা বলে আর আমি বৈশা বৈশা গান গাই। ফাইটটা যায় ও বুকটা ফাইটটা যায়, বন্ধু যখন বফ লইয়া আমার লগে বইয়া বইয়া মনের সুখে প্রেম চালায়। ফাইটটা যায় ও বুকটা ফাইটটা যায়। ভাইয়া চলো। তারপর বাজার থেকে বিলাই চিমটি নিয়ে বাসার দিকে রওনা হলাম। আচ্ছা ভাইয়া, তুমি কি কাউকে লাইক করো? আই মিন লাভ? আরে ধ্যাত, এসব আমাকে দিয়ে হবে না। কেন না? আমি মানছি তুমি একটু ফাজিল, কিন্তু এমন তো কেউ আছে যে তোমার এই ফাসলামোগুলোকেই ভালোবাসে। আরে ধ্যাত, এমন মাইয়া এই পৃথিবীতে কেন, মঙ্গল গ্রহেও খুঁজে পাবো না। আরে বাবা বাবা, ওয়েট করো। তারপর বাসায় ফিরে রিয়া আপুর কাছে গেলাম। এই এনেছিস?
কিন্তু আপু, এই বিলাই চিমটি কিসের জন্য? সময় হোক সব বুঝতে পারবি। তারপর রাতের খাবার খেয়ে রুমে এসে শুয়ে আছি। এমন সময় তিথি এসে, কি করছেন? কেন দেখতে পাচ্ছিস না? সবসময় এত রেগে থাকো কেন? একটু ভালোভাবেও তো কথা বলতে পারেন। ওই শোন, আমাকে এত জ্ঞান দিতে আসবি না। যত সব আজাইরা, যা ভাগ এখন। আচ্ছা, যাচ্ছি যাচ্ছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রাস্তায় হাঁটতেছি। এমন সময় রিয়া আপু পিছন থেকে ডাকা শুরু করলো। কি ব্যাপার আপু, ডাকছো কেন? আরে আজকে আমার সাথে একটু শপিংয়ে যাবি? আমি পারবো না, তিথিকে নিয়ে যাও। ছেলেটা একটা কথাও শোনে না, দেখ। শালার সকাল থেকে মেজাজটা পোড়া হট হয়ে আছে। আচ্ছা আপনারাই বলেন তো, কারো পছন্দের মানুষটা যদি অন্য কারো হয়ে যায়, কার মেজাজটা ভালো থাকবে? তিথি তো আরেকটার সাথে লাইন মারে, আর রিয়া আপু তারও বিয়ে হয়ে যাচ্ছে। একসাথে দুইটা ছ্যাঁকা খেয়ে ফেললাম। অবশ্য তিথির জন্য আমার এতটুকু খারাপ লাগছে না, কিন্তু রিয়া আপুর জন্য কেন জানি বুকের বাম পাশটা হাহাকার করছে। এ যেন এক কঠিন যন্ত্রণাদায়ক অনুভূতি, যেটা হয়তো কখনোই ভাষায় বা লিখে প্রকাশ করা সম্ভব না। কিন্তু আমাকে যে এই কঠিন বাস্তবতাটা মেনে নিতেই হবে। আমি যে চাইলেও আর আমার ভালো লাগার মানুষটাকে আমার করে নিতে পারবো না। রাস্তার পাশে বসে এসব কথা ভাবতেছি। এমন সময় আমার কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করলাম। পিছনে ফিরে দেখি খালা। খালা তুমি এখানে? আচ্ছা, তুই এমন চুপচাপ হয়ে গেছিস কেন? তুই তো এমন না। তোর কি কিছু হয়েছে? আরে না খালা, আমার কি হবে? দেখ, আমি কিন্তু তোকে খুব ভালো করেই চিনি। কি হয়েছে আমাকে বল। আচ্ছা খালা, আমার আপন কেউ আমার থেকে দূরে সরে গেলে আমার যদি কষ্ট হয়, আমি তাকে খুব বেশি ভালোবাসি। তুই তাকে সত্যিই ভালোবাসিস? কিন্তু তুই এসব কথা কেন জিজ্ঞেস করছিস? না এমনি। আচ্ছা খালা, চলো বাসায় যাই। খালা আমার দিকে কিছুক্ষণ কেমনভাবে যেন তাকিয়ে বলল। চল। বাসায় এসে নাস্তা করে বারান্দায় বসে আছি। এমন সময় আম্মু এসে, কি রে, এখানে বসে কি করছিস? তোর আপুর সাথে একটু মার্কেটে যা তো। আমি কিছু বলে ওঠার আগেই রিয়া বলে ওঠে। সাত, চল আমি রেডি। আমিও আর না করতে পারলাম না। তারপর আমি, তিথি, ছোট খালা, রিয়া আপু, খালা মার্কেটের উদ্দেশ্যে রওনা দিলাম। কি ব্যাপার, তুই এমন চুপচাপ হয়ে আছিস কেন? তোর কি কিছু হয়েছে? আরে না না, এমনি ভালো লাগছে না। ও, কিছুক্ষণ পরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। খালাম্মা, আপনারা শপিং করুন, আমি ওয়েট করছি। সে কি, তুইও চল। না না, আপনারা যান। তারপর সবাই একটা গহনার দোকানে গিয়ে ঢুকলো। যাওয়ার সময় রিয়া আপু বারবার কেমনভাবে যেন আমার দিকে তাকাচ্ছিল। তারপর অনেকক্ষণ অপেক্ষা করার পর আমিও ভিতরে গেলাম সবাইকে উদ্দেশ্য করে। কি আপনাদের হয়েছে? সাত, তুই দেখ না রিয়াকে কোন শাড়িতে ভালো মানাবে। তারপর আমি একটা শাড়ি দেখিয়ে, এই শাড়িটাতে রিয়া আপুকে অনেক ভালো মানাবে। কথাটা বলার পরপরই সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। কি ব্যাপার, তোমাদের পছন্দ হয়নি? না না, পছন্দ হবে না কেন? এটা প্যাকেট করে দিন। তারপর গহনার দোকানে গিয়ে ছোট খালা বলল, দেখ তো সাত, রিয়ার জন্য এই গহনাগুলো পছন্দ করছি। আমার মনে হয় এই গহনাটা রিয়া আপুকে অনেক ভালো মানাবে। ও মা, সবাই তো দেখি আগের মতোই আমার দিকে হা করে তাকিয়ে আছে। ছোট খালা তো বলেই ফেললো। তোর আর রিয়ার পছন্দ তো সেম সেম। আমি রিয়া আপুর দিকে তাকাতেই আপু একটু ইতস্তত ভেদ করে নিচের দিকে তাকিয়ে আবারও আমার দিকে তাকিয়ে থাকে। আচ্ছা আপনাদের হয়ে গেলে চলেন। বাসায় ফেরার সময় গাড়িতে কিছুক্ষণ পরপরই রিয়া আপু কেমনভাবে যেন আমার দিকে তাকাচ্ছে। আমি দেখেও না দেখার ভান করে কানে ইয়ারফোন গুজে আমার মতো করে বসে আছি। রাতের খাবার খেয়ে রুমে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু কেন যেন কোনোভাবে ঘুম আসছে না। দু চোখ দিয়ে আমার অজান্তেই জল গড়িয়ে পড়ছে। বুকের বাম পাশটায় এতটাই কষ্ট হচ্ছে যে অনিচ্ছা সত্ত্বেও কান্না করে দিছি। সারাটা রাত আর ঘুমোতে পারিনি। ভোরে বিছানা থেকে উঠে বারান্দায় এসে বসে আছি। এমন সময় কেউ একজন পিছন থেকে বলে উঠল, ঘুম হয়নি বুঝি? পিছনে তাকাতেই আমি আটকে উঠলাম। রিয়া আপু তুমি? খুব ভালোবাসিস আমায়? অনেক অনেক বেশি। মুহূর্তের মধ্যেই রিয়া উধাও। আসলে সারাটা রাত ঘুমোতে পারিনি তো, তাই হ্যালোসিনেশন হচ্ছে। গোসলখানায় গিয়ে ইচ্ছে মতো চোখে মুখে পানি দিলাম। সকালে নাস্তা করার কিছুক্ষণ পরেই আব্বু আমার রুমে আসে। আরে আব্বু, তুমি কখন আসলা? এই তো কিছুক্ষণ আগে। ও। আব্বু আমার কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমার একটা কথা রাখবি? এইভাবে বলছো কেন? তুমি আমার বাবা, তোমার কথা কি আমি ফেলতে পারবো? তুই রিয়াকে বিয়ে কর।
আব্বু এসব কি বলছো? রিয়াপুর তো অন্য কারোর সাথে বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু কিছুক্ষণ আগে আমরা জানতে পারি যে ওই ছেলেটা আগেও একটা বিয়ে করেছে, আর সেই বউয়ের একটা ছোট্ট মেয়েও আছে। এখন তুই বল, তুই কি এমন একটা লম্পট ছেলের হাতে তোর বোনকে তুলে দিতে পারবি? হ্যাঁ, কিন্তু উনি তো আমার 4 বছরের সিনিয়র, আর তাছাড়া আমি তো এখন অনেক ছোট্ট। কথাগুলো বলতেছি এমন সময় হঠাৎ আমার চোখ গেল রুমের দরজার দিকে। দেখি রিয়ার আম্মু আব্বু ছোট খালা সহ সবাই দরজার কাছে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। এই যা, আর বেশি ওভার অ্যাক্টিং করা যাবে না, তাইলে আর আমার বিয়েটা নিচের দিকে তাকিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। পরক্ষণে সবার মনে যেন খুশির বন্যা বয়ে গেল। শুকুর আলহামদুলিল্লাহ। কি আমি বলেছিলাম না, আমার ছেলে আমার কথা ফেলতেই পারবে না। তারপর আম্মু এসে আমাকে পাঞ্জাবি সহ বিয়ে করতে যা যা কাপড় চোপড় লাগে তা দিয়ে বলল, আব্বাজান তাড়াতাড়ি রেডি হয়ে নেন। হুম। তারপর আম্মু চলে গেল, আর আমি রুমের দরজা লাগিয়ে, হেই, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স। ওই মিয়ারা, আপনারা হাসেন কেন? আরে আপনারাও নাচেন, আর আমি যাই রেডি হইয়া বিয়াটা কইরালাই। অবশেষে অনেক অনেক ন্যাকামি ও অনেক কাহিনীর পর বিয়াটা সম্পূর্ণ হইল, আর আমিও বউ লইয়া বাড়ির উদ্দেশ্যে ভাগা দিলাম। বাড়িতে পৌঁছাতে রিয়াকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে গেল। শালার আমার যেন কোনো দামই নাই। অবশেষে এক বদনা দুঃখে মনে লইয়া উসাইন বোল্টের গতিতে একেবারে ছাদে, কিছুক্ষণ পরে ছাদে কয়েকটা পোলাপাইন আসার আভাস পাইলাম। এইরে আমি শেষ। এই হারামিগুলো কেমনে খবর পাইলো? কি রে নিমুখারাম, বিয়ে করে ফেললি? একবার জানানোর প্রয়োজনটা মনে করলি না? তো তোদের কে খবর দিছে? আন্টি, আরে বেটা, খবর দিবে কেন? ও তো এখন বউ পেয়ে গেছে, এখন কি আর আমাদের প্রয়োজন আছে? আব্বে হালা থামবি তোরা? আমি দুঃখের ঠেলায় বাসি না, আর তোরা মজা লস। ওই মজা লই মানে? হারামি কোথাকার, একা একা বিয়ে করে ফেলেছিস? আমি কি করব? আম্মু আব্বু জোর করে করাই দিছে। আচ্ছা, ওসব বাদ, আমাদের ট্রিটটা দিয়ে দে। আমরা তোকে নিজ দায়িত্বে বাসর ঘরে ঢুকিয়ে দিচ্ছি। ট্রিট মানে কিসের ট্রিট? ওমা কি বলে? আমরা এত কষ্ট করে ওর বাসর ঘর সাজালাম, আর এখন বলে কিসের ট্রিট? এই যা, তোরা ছাড়া আমার কে আছে বল? আমার কোনো প্রয়োজনে তো তোরাই এগিয়ে আসবি, তাই না? দেখ, এখন আরো এসব পামটাম মেরে কাজ হবে না, তাড়াতাড়ি ওইটা বের কর। উফ, অবশেষে অনেক পামটাম মাইরাও কোনো লাভ হলো না। পকেট আমার ফাঁকা করে তবেই ছাড়লো। প্রায় 12টার দিকে হারামিগুলো আমাকে এক প্রকার জোর করেই বাসর ঘরের সামনে নিয়ে গেল। এই যে মিস্টার, যেভাবেই হোক বিড়ালটা কিন্তু মায়েরেন। তারপর হারামিগুলো আমাকে ধাক্কা দিয়ে বাসর ঘরে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজা লক করে দিল। উফ, কি মুসিবতে পড়লাম রে বাবা। 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, ওনার কোনো রেসপন্সই নাই। শালার আমারে সালামটা পর্যন্ত করলো না, মনে হয় টের পাই নাই। ঠাস ঠুস 2টা কাশি মারলাম, তাও লাভ হলো না। যাউগা, যা হবার হবে। আমি কিছুটা ভয়ে ভয়ে ওর কাছে গেলাম। ঘুমটা সরাতেই জোরে চিৎকার, মা গো, বাবা গো, বাঁচাও, ভূত ভূত। এমন সময় রিয়া আমার মুখ চেপে ধরে। ওই চিল্লাস কেন? ও তুমি? তা এমনভাবে তাকাইছিলা কেন? তো কেমন ভাবে তাকাবো রে? ওই তুই আমাকে বিয়ে করলি কেন? বিয়ে করলাম কেন মানে? এই তোমার বিয়ে ভেঙে গেছিল, আর আমি তোমাকে করে তোমার এবং তোমার পরিবারের সম্মান রক্ষা করছি। আইসে, এই তুই জানিস আমি কত কষ্ট করে এই বিয়েটা ভাঙছি, আর তুই আমার সব কষ্টগুলা মাটি করে দিলি। কি? তুমি বিয়ে ভাঙছো? কিন্তু কেন? সেটা তোকে বলবো কেন? আচ্ছা, যা হবার তা তো হয়ে গেছে, প্লিজ ওসব ভুলে যাও। কি হয়ে গেছে? এখনো কিচ্ছু হয় নাই, আর ভুলে যাব মানে? এই তো তুই কাছে আসছিস কেন? তো কি করব? দেখ, ভালো হচ্ছে না কিন্তু, তুই আমার কাছে আসবি না। আসলে কি করবা? এই ভালোই ভালোই বলতেছি, দেখ আমাকে ছুবি না। এই বিলাই চিমটি লাগিয়ে দিব কিন্তু। এক লাফে ওর থেকে দূরে সরে গিয়ে, এই না, আচ্ছা তুমি বাসর করে বিলাই চিমটি নিয়ে আসছো কেন? নিয়ে আসবো না তো কি করব? আমি তোকে খুব ভালো করেই জানি, তুই একটা ফাজিলের হাড্ডি। তোকে এমনিতে সোজা করা যাবে না, তাই মেডিসিন নিয়ে আসছি, বুঝলা বাবু? আচ্ছা ঠিক আছে, আমি তোমার কাছেও আসবো না, তোমাকে ছুবো না। প্লিজ ওটা ফেলে দাও, আমি ঘুমাবো। এই খাটে আসছিস কেন? যা নিচে গিয়ে ঘুমা। আমি নিচে ঘুমাতে পারি না। তাহলে বিলাই চিমটি মারি? প্লিজ না। আচ্ছা নিচেই ঘুমাচ্ছি। হাইরে কপাল, বাসরাতে মানুষ বউয়ের আদর খায়, আর আমি নিচে শুয়ে মশার কামড় খাচ্ছি। ভাবি গো, আমি তোমাদের কথাটা রাখতে পারি নাই, আমি বিড়ালটা মারতে পারি নাই গো। আও আও। এই চুপ করবি নাকি বিলাই চিমটি মারবো? না না থাক। অবশেষে এক বস্তা দুঃখ মনে লইয়া মশার সাথে যুদ্ধ করতে করতে ঘুমিয়ে পড়লাম।
সকালে রিয়ার ডাকে ঘুম ভাঙলো। আম্মু আর একটু ঘুমাতে দাও তো।